এই অন্য বৈঠকের হচ্ছে যে অনেকেই সড়ক বললে সড়ক মন্ত্রণালয় বোঝেন, আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সড়ক আছে, সিটি তাদের অধীনে সিটি কর্পোরেশনের সড়ক আছে, তার পূর্ত মন্ত্রণালয়েরও সড়ক আছে, ওই যে সিডিএ, রাজুক, তারপরে সবাই মিলে বসছি। তো এখানে কয়েকটা জিনিস আমরা করতে, প্রথম কথা হচ্ছে যে আমরা কোন কোন রাস্তাগুলো খুব খারাপ অবস্থা, তো আমরা বলছি যে এইটা তিনটা ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। প্রথম অগ্রাধিকার ওই যে রিপেয়ার এবং কারণে যেটা হচ্ছে যে যেটাতে যাতায়াত বেশি, পণ্য এবং মানুষের যাতায়াত বেশি, ভেহিকেলস পার ডে যেটাকে বলে, তো সেই সব রাস্তাগুলোকে আমরা অগ্রাধিকার দিব। তারপরে আমরা বলছি যে এটার একটা তালিকা করতে হবে যে রাস্তার অবস্থাটা কতটা খারাপ, সেটা একটা তালিকা করতে হবে। এরপরে হচ্ছে কতটা অংশ রাস্তা খারাপ, তো সেটার তালিকা করতে হবে। তো এইটা আমরা এই অ্যাপ্রোচটা, এই যে গভর্নমেন্টের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা গভর্নমেন্টের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে একসঙ্গে কাজ করা, এটা আমরা চট্টগ্রামের জলাবদ্ধতার ক্ষেত্রে আমরা খুব সুফল পাইছি। আমরা সিডিএর সঙ্গে কাজ করছি, চিটং সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করছি, এবং আপনারা জানেন যে এর ফলে চট্টগ্রামে এই বছর এখনও বৃষ্টি হতে আরও কিছুদিন হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জলাবদ্ধতা হয় না। একদিন 2 ঘন্টার জন্য পানি উঠছিল, আবার এটা নেমে গেছে। তো এইবারও আমরা এই যে রাস্তার যে মেরামতের এটার ব্যাপারেও আমরা সেইটাই করতে চাই। ওই যে আগের বছরের মতো যে ওই যে কতগুলো ওই ভাঙা ইটের টুকরা ফেলে দিল, কিংবা তার উপরে একটু বিটুমিনের একটা প্রলেপ দিয়ে দিল, আমরা বলছি যে না, এইভাবে হবে না। এইটাকে এমনভাবে করতে হবে যাতে এটা স্থায়ী হয়, এবং এইটার জন্য যে ধরনের সহযোগিতা এখানে, যেমন অনেক রকম অসুবিধা, যেমন ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে, যেটা নিয়ে মেইন সমস্যা, সেখানে সমস্যা হচ্ছে যে এটা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট আন্ডারে একটা প্রজেক্ট। তো এইখানে যেটা সমস্যা আমরা আলোচনা করে দেখলাম, সেটা হচ্ছে যে ওখানে অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ বাকি আছে, এর ফলে কাজটা করা যাচ্ছে না। তারপর অনেক জায়গায় ওই ভূমি অধিগ্রহণের সঙ্গে লিঙ্কড ওই যে ইউটিলিটি শিফটিং, মানে বিদ্যুতের কিংবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার এগুলো সরানো যাচ্ছে না। তো এই জন্য আমরা এগুলোকে এখন ওই জন্য আমরা বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলছি, এবং যেখানে ভূমি অধিগ্রহণ আটকে আছে, শুধু সিলেট বলে না, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, এখানেও এই সমস্যা আছে অন্যান্য। এবং আমরা আমাদের যে সড়ক বিভাগ এবং অন্যান্য বিভাগের যারা তাদেরকে বলছি যে তাদেরকে এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে। ভূমি ওই ডিসি অফিসের জন্য বসে না থাকে, ওখানে যে ওইটা কাজটা আদায় করে, ভূমি অধিগ্রহণটা আদায় করে আনতে হবে, আদায় করে এনে এবং সেটার উপরে কাজ করতে হবে। এবং এই জন্য যে আর্থিক যে দরকার, যদি কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হয়, যেমন একটা অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আবদুল্লাপুরে একটা হয়, যানজট হয়, ওখানে ওই যে রাস্তাটা হয়ে গেছে, তো ওখানে আমরা রিজিড পেভমেন্টের একটা রাস্তা দ্রুত করার জন্য করব, এবং কোন সংস্থা করবে, কিভাবে করবে, এবং এটার জন্য আর্থিক সংস্থার কী হবে, সেগুলো আমরা আলোচনা করছি। তো আমাদের যেটা আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার মানে কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং এইটা আমরা চাই যে এটা এই যে বর্ষা, তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখেই শুরু হবে, শেষ হবে, তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি, এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব, এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে আমরা অ্যাড্রেস করব। এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, রোডস মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন উনি, তারপরে হচ্ছে যে কি বলে পূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন। আমরা এগুলো খুব নিবিড়ভাবে মনিটরিং করব, যাতে এই কাজটা ভালোভাবে হয়, শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা
একটা টেকসই ইয়ে হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো অ্যাটলিস্ট এটা আইডেন্টিফাইড যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আমার মনে হয় যে এইটাই। আমরা এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আপনি যেটি বলেছেন যে সিলেট যে মহাসড়ক অনেক জায়গায় ভূমি অধিগ্রহণের জন্য কাজ করা যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি সিলেট হওয়াতে আমার বেশি যাতায়াত হয়, কিন্তু আমি দেখলাম যে যেসব জায়গায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে রাস্তার এক পাশে কাজ করা হয়েছে, আরেক পাশে অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে, যার ফলে কিন্তু যে যানজটটা তৈরি হয়, যেখানে 6 ঘন্টা রাস্তা এখন 15 ঘন্টা পর্যন্ত লাগে। পাশাপাশি যদি কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় সেটাও 10-15, গতকালকে আমার এক রিলেটিভ অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, তাদের প্রায় 12 ঘন্টার উপরে লেগেছে। আমার কথা হচ্ছে যে যে জায়গায় ভূমি অধিগ্রহণ কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, সেসব জায়গাগুলো কেন পড়ে আছে? চিফ ইঞ্জিনিয়ার বলো। কোথায় কই মাইক অন করো। স্যার এখানে যে বিষয়টা হচ্ছে স্যার, যে আমাদের এখানে মোট 13টা কন্ট্রাক্টে কাজ হচ্ছে স্যার, 209 কিলোমিটার। এর মধ্যে আমরা যে ভূমি বুঝে পেয়েছি স্যার, এটার টোটাল দৈর্ঘ্য। আর সেটা না, তুমি এসব ডিটেল স্ট্যাটিস্টিক্স বলে না, ওনার যে প্রশ্নটা বলছে যেখানে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নাই, মানে সেখানে কেন যেটা বালি ভরাট হয় এটা কিন্তু আমাদের লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন করে উপরে আসতে হয়। তো এগুলোর প্রত্যেকটা লেয়ার যদি কমপ্লিট না হয় তাহলে তো রাস্তা টিকবে না। এই জিনিসটাই করতে কত বছর লাগে? এটা তো প্রায় 3 বছর চলতেছে। রিভিউ প্রসেস ফলো করে করা হচ্ছে, এবং আমরা এটা যেখানেই আমরা ভূমি পাচ্ছি ওখানেই আমরা ঠিকাদারদেরকে ভূমি বুঝিয়ে দিচ্ছি এবং কাজ হচ্ছে। এখানে যেটা হয়েছে যে আমাদের ভূমিগুলো কন্টিনিউয়াস আমরা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। এখন এগুলো হচ্ছে কি, এগুলো ওনারা শুধু আগে করতেন, তো এখন আমাদের মন্ত্রণালয় থেকে ইয়েরা যাবে, আমি ব্যক্তিগতভাবে যাব, আমাদের যে সিনিয়র সচিব উনি যাবেন, এবং যে এলজিআইডি লোকাল গভর্নমেন্টের সচিব যাবেন এবং পূর্ত সচিব যাবেন। আমরা এগুলো আরও মানে প্রত্যক্ষভাবে দেখব, এবং দেখে শুধু যে মানে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো না, কাজের গুণগত মানও আমরা দেখব, যাতে এটা এনশিওর হয়। নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ নির্ধারণ করা হয়েছে, যেমন যেগুলো আমি বলি, জি জি জি, হ্যাঁ ওই 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 তথ্যটাই আমরা আজকে ইয়ে করার জন্য, কিন্তু প্রাথমিকভাবে ওই যেটা বলেন, কারণ ন্যাশনাল হাইওয়ে যেগুলো সেগুলিতে মানুষের যাতায়াত বেশি, তো সুতরাং আমাদের অগ্রাধিকার হবে ন্যাশনাল হাইওয়েজ। তারপরে হচ্ছে যে নেক্সট অগ্রাধিকার হচ্ছে রিজিওনাল হাইওয়েজ, তাই তো, রিজিওনাল হাইওয়ে। তা আমরা ওই এই যে রাস্তার, কারণ এগুলো তো ক্লাসিফিকেশন করাই হয়েছে ওই ভিত্তিতে, যেখানে গাড়ি বেশি যাতায়াত করে, তো আমরা সেই ভিত্তিতেই আমরা কাজ করব। মাননীয় উপদেষ্টা, একটা জিনিস হলো যে ওই যে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার থেকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে যে প্রতিদিন শুধু রাজধানীতেই এই যে সড়কের শৃঙ্খলা না থাকায় এবং যানজটের কারণে 140 কোটি টাকার কর্মঘণ্টা নষ্ট হয়। তাই এই ব্যাপারে যে সারোয়ার সাহেব আছেন, ঢাকাতে এই যে বিভিন্ন এই যে ডাইভার্সন করা হচ্ছে, এতে আমি নিজে, কারণ এই যে সচিবালয় যেমন ঘুরি, ওই রাস্তাঘাটেও কিন্তু ঘুরি পেশাগত কারণে, দেখি যে ওই ডাইভার্সনের ফলে আরো যানজটের সৃষ্টি হচ্ছে। এই 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 জিনিসটা কিন্তু আসলে কি হচ্ছে, এই যে 140 কোটি টাকার কর্মঘণ্টা। জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। ডাইভারশনগুলো দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তায়, ইন্টারসেকশনে গাড়ি পাস তাতে বেশি হয়, হাইওয়ে বা ইম্পর্টেন্ট রোডগুলোকে বিবেচনা রেখে, তাতে এলাকার কিছু লোকের হয়তো 200 মিটার ডানে বাইরে যায় ইনকাম করতে হয়। ডাইভারশনের ফলে আমরা পরীক্ষা করে দেখেছি যানজট কমেছে, হয়তো এলাকার মানে কিছু লোক 1%-2% লোকের একটু ঘুরে যেতে হয়, কিন্তু কোথাও কেউ থেমে নাই। কিন্তু আবার এগুলি দেখা যায় 2 দিন চালালো, তারপর আবার উল্টো করে নিয়ে গেল, ওমরাই উল্টো করে। আচ্ছা না, এখন এখানে যেটা হচ্ছে কি, আমি এটা বলি, ওই যে মানে ইউটার্ন ডাইভার্সন মানে তো হচ্ছে ইউটার্নের ব্যাপার, তো
তা আমাদের হচ্ছে কি আমরা সবাই জাতি হিসেবে খুব অধৈর্য, সেটা হচ্ছে যে ওই একটু 200 কিলোমিটার একটু কিংবা একটু আগায় যেয়ে ঘুরতে গেলে আমাদের খুব হয়, কিন্তু এর ফলে হয় কি যে 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 রাস্তায় যে মেইন রাস্তায় যে গাড়িটা থাকে সেই গাড়িটা তাড়াতাড়ি যেতে পারে। কারণ আপনার যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে আগে যখন গাড়ি কম ছিল তখন তো প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে একটা করে থাকতো, মানে বের হওয়ার রাস্তা থাকতো। তো এখন তো আর এটা সম্ভব না, বুঝতে হবে যে গাড়ির সংখ্যা বাড়তেছে, তো সেই জন্য আমাদের একটু ঘুরে আসতে হবে। ঘুরে না আসলে হবে কি যে মেইন রোডের যে গাড়িগুলো সেগুলো তো আর চলতে পারবে না, কারণ সবাই যদি ঘুরতে থাকে। না না, আপনি শুনেন, জানলে কিভাবে পারবে আপনি কথাটা, এটা জিনিসটা বুঝছেন। বিভিন্ন কারণে রোড অবরোধ করা হয় রাস্তাঘাটে, তখন আমরা ওইটা না 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 না, শোনেন শোনেন, আপনি একটা সহজ কথাটা বলি। আমি তো আর ইঞ্জিনিয়ার না, কিন্তু জিনিসটা বুঝতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি একটা রাস্তা আছে, তো রাস্তায় গাড়ি চলতেছে, কেউ অনেক দূর যাবে, অনেকে 10 কিলোমিটার যাবে, আর আপনি হয়তো 2 কিলোমিটার যাবেন। তো ওই জন্য এখন যদি প্রত্যেকে যদি 50 মিটার পরপর 100 মিটার পরপর যদি ঘুরতে থাকেন, তাহলে তো যে মেইন রাস্তার গাড়ি তো চলতে পারবে না, বুঝতে পারছেন? আমি এটা বুঝতে পারি যে আপনার হয়তো একটু অসুবিধা হচ্ছে, যে আপনি একটু এখান থেকে না যেয়ে আর একটু 200 মিটার পরে দিয়ে যেয়ে ঘুরে আসতে হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু এইটা যদি না করা হয়, এখন যেহেতু গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, তো ওইটা তাহলে মেইন রোডটাই অচল হয়ে যাবে, কারণ সবাই ঘুরতে থাকবে। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে কি যে এখন এটা মুশকিল হচ্ছে কি যে আমাদের তো এই যে সড়কের যে খাতটা, এটা কিন্তু বেসরকারি খাতে। এখানে বিআরটিসির একটা সামান্য ভূমিকা আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে বেসরকারি খাতে। তো এখন বেসরকারি খাতকে আমরা উদ্বুদ্ধ করার জন্য দুটা জিনিস করতেছি। একটা জিনিস যে আমরা ডাম্পিং স্টার্ট করছি, এবং ডাম্পিংয়ের বাড়বে, মানে যেগুলো মানে অনেক বেশি দিনের পুরনো এবং যেগুলো ফিটনেসবিহীন, সেগুলোকে আমরা ডাম্পিংয়ে করবো। এটা একটা জিনিস করতেছি। আরেকটা জিনিস আমি ওই যে এটা এখন হচ্ছে যে এই যে বর্তমান গাড়িটা যদি চলে যায়, তখন একটা নতুন গাড়ি আনতে তো একটা আর্থিক সংস্থা লাগবে। তো এই জন্য আমরা ওই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমি বসে আমরা করব যাতে তারা সহজ শর্তে, কারণ এখন একটু সুদের হারটা অনেক বেশি, তো ওই জন্য তাদের যাতে সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে সেটা একটা ব্যবস্থা করতেছি। আরেকটা জিনিস আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়ি দ্রুত খারাপ হয়ে যায়, মানে নিম্নমানের গাড়ির, তো এইরকম একটা আইডিয়া বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে যে একটা দেশ নির্ভর মার্কেট হওয়ার ফলে যে আমাদের এই মানে সড়কের যে যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না। তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। তো এই জন্য আমরা ওই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবের ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো ওই জন্য আমরা এইভাবে যেটা বললাম যে নতুন গাড়ি এবং ওই যে ফিটনেসযুক্ত গাড়ি আরও অ্যাড করার জন্য আমরা সচেষ্ট আছি। না, এটা তো উদ্দেশ্যটা হচ্ছে, শুনেন, ডাম্পিং করার উদ্দেশ্য যে আমরা ধরেন সড়কে যদি 30,000 পুরনো গাড়ি থাকে, 30,000 গাড়ি তো আমরা ডাম্পিং করব না। ডাম্পিং করাটা হচ্ছে মেসেজ দেওয়া যাওয়ার জন্য দুটো জিনিস করা হচ্ছে, শুধু যে ডাম্পিং করা হচ্ছে তা না, জরিমানা করা হচ্ছে। তো এইটার মাধ্যমে মেসেজ দেওয়া যে গাড়ির যিনি মালিক আছেন তাকে এই কথাটা বলা যে আপনার গাড়িটা বদলান, আপনার পুরনো গাড়িগুলো যার গাড়িটা ডাম্পিং হচ্ছে না, যার গাড়িটা ফাইনের সম্মুখীন হচ্ছে না, তিনি যদি জানতেছেন যে আমি যদি গাড়িটা নামাই তাহলে এটা ডাম্পিং হতে পারে, আমি যদি রাস্তায় গাড়িটা নামাই তাহলে ফাইনের সম্মুখীন হতে হয়। আমরা সেটাই চেষ্টা করতেছি যাতে ওনারা উদ্বুদ্ধ হন, যাতে ওই গাড়িটাকে বদলাতে উদ্বুদ্ধ। স্যার, মহাসড়কে যে নসিমন পরিবহন বাজার, তারপরে স্যার যে কারণে যানজট সৃষ্টি হয়, আর একই সাথে স্যার রাজধানীতে যে অটোরিকশা, স্যার এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা হচ্ছে। এইটা আমার মনে হয় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এটা নিয়ে কাজ হচ্ছে। স্থানীয় সরকার সচিব, তুমি বলো।
আমরা ঢাকা সিটিতে অটো রিক্সা নিয়ন্ত্রণ করার জন্য নতুন একটা আমরা প্রবিধানমালা প্রণয়ন করেছি। এখানে আমরা তিন রিক্সা তিন চালক যান্ত্রিক যান করার জন্য অলরেডি আমরা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা চালকদেরকে অ্যাওয়ার করার জন্য স্যার আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যাতে রাস্তার নিয়ম কানুন মেনে তারা চলে। এবং পাইলট বেসিসে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে দুইটা রাস্তায় স্যার আমরা এই তিন চাকার অটো রিক্সাগুলো দিব, যেগুলো স্যার অত্যন্ত কম গতিসম্পন্ন এবং স্যার তাদের জ্বালানিটা খুবই সাশ্রয়ী হবে, ব্যাটারি চালিত স্যার, যেটা করে আমাদের যাত্রীদেরও সুবিধা হবে এবং এই আমাদের এই যানজটটা কিছুটা নিরসন হবে। সেইভাবে পর্যায়ক্রমে যদি দুইটা সিটি কর্পোরেশনের প্রাথমিক পর্যায়ে আমরা এটা করে যদি সাকসেসফুল হয়, তাহলে পুরোপুরি সিটি কর্পোরেশনগুলোতে এটা আমরা চালু করবো। আশা করা যায় যে এটা একটা ফলাফল আমরা পাবো। এখানে আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ বিভাগ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট যান অধিদপ্তরগুলো সম্পৃক্ত ছিল। আমরা এটা শুরু করেছি স্যার। আমরা এটা পাইলট করার পর ব্যাপকভাবে ঢাকা সিটিতে আমরা দিব স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতেছি, সেটা হচ্ছে যে এইসব এই যারা ওই যে কি বলে যে মোটরাইজ রিক্সা, এগুলো এরা ওই বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে। তো আমরা বিদ্যুৎ বিভাগকেও কিন্তু আমরা নির্দেশ দিয়েছি যে এইসব যাতে বেআইনিভাবে যাতে চার্জ করতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে। হ্যাঁ বলেন। প্রত্যেকদিন আমরা দেখি যে রাস্তায় তাকাইলে কোনো গাড়ি দেখা যায় না, অটো রিক্সা ছাড়া সাধারণ যানবাহন দেখাই যায় না, শুধু সব অটো রিক্সায় দেখা যায়। না বলছি জনপ্রতিষ্ঠার সময় বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন, আপনি পৃথিবীর কোনো শহরে এত অটো রিক্সা এত এরকম যানবাহন আচ্ছা আমি বলি, এখন একটু বলি, এটা একটা শুনে, এটা একটা দুইটা দিক। আপনি যেটা বলছেন এটা ঠিক, যে আমাদের অ্যাকচুয়ালি আইডিয়ালি আমাদের এইসব বাহন এগুলো রিস্কি এবং এগুলো যেটা বললাম যে ওই যে যানজটের কারণ, এগুলো উঠে দেওয়া উচিত। কিন্তু আপনাদের একটা জিনিসও একটু মনে রাখতে হবে যে এগুলো কিন্তু আমাদের লোকের কর্মসংস্থানের উৎস। আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারতেছি না, কারণ এই যে প্রত্যেকটা রিক্সার পেছনে, অটো রিক্সার পেছনে কিন্তু একটা পরিবার আছে এবং সেই পরিবারের ওই কিন্তু জীবন ধারণটা কিন্তু এটা হয়। তো এই জন্য আমরা এটাকে যেটা বললাম যে না বুঝছি, আচ্ছা না এটা শুনে, এটা একটা দিক, একটা হচ্ছে পরিবার, আরেকটা হচ্ছে যে আপনি এখন তো আপনি চলাচল করতে পারতেছেন না। আজকে যদি আমি এখান থেকে বলি যে কালকে থেকে কোনো চালাতে দেওয়া হবে না, সার্ভার যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে তো আপনার কতজন রিক্সা চালক আপনার অটো রিক্সা রাস্তায় নেমে আসবে এবং এরপরে কি রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে? তো ওই জন্য আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা জানি যে আদর্শটা কি, আমরা জানি যে কোন রাস্তায়, আমরা ওই রাস্তাতেই যেতে চেষ্টা করতেছি যে যাতে মানে সড়কে যানজট কমে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু যেটা বললাম যে কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল, বলো। সেটা হচ্ছে আপনারা মহাসড়ক হচ্ছে সংস্কারের জন্য আজকে যে ইনিশিয়েটিভের কথা বলেন যে আপনারা 3 মিনিস্ট্রি মিলে কাজ করবেন, এটার জন্য কি আপনারা আসলে কোনো কমিটি গঠন করেছেন কিনা? এবং আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনারা বলছেন এখন থেকে আপনারা রিজিক পেভমেন্ট অথবা যে কনক্রিট রোড সেটা তৈরি করবেন, হ্যাঁ, কিন্তু কনক্রিট রোড তৈরির ক্ষেত্রে তো খরচটা বেশি, এই বিষয়টা আমি একটু জানতে। না, খরচ বেশি কি, কংক্রিট রোড তো আমরা সব জায়গায় করতেছি। আমরা কংক্রিট রোড করব যেগুলো প্রবণ এলাকা, মানে যেগুলো বন্যা যেগুলো বৃষ্টিতে যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত করে, এগুলো তো আমরা জানি যে এসব জায়গায় হয়, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন অ্যাকচুয়ালি কয়েকটা কমিটি করা হয়েছে। একটা কমিটি করা হয়েছে যে ওই যে আবদুল্লাপুরের যে সেটা করার জন্য। তারপরে হচ্ছে যে প্রত্যেক মন্ত্রণালয় নিজে থেকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে, ওই যেটা বললাম অগ্রাধিকার, যান এবং মানুষের যাতায়াত বেশি যেসব রাস্তায়, যেসব রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত, তারপরে যেসব রাস্তার অনেক লম্বা অংশ ক্ষতিগ্রস্ত,
সেই সব ভিত্তিতে তারা একটা ইয়ে করবেন, তারপর আমরা আবার বলবো এটা নিয়ে। এমনি কি এটা কোনো নির্ধারণ হয়েছে যে কত কিলোমিটার ইমিডিয়েট মেরামত করা প্রয়োজন? না, এটা তো ওই যে আগামী ইয়েতে আমরা ইয়েটা তথ্যটা আগামী ইয়েতে আগামী মিটিংয়ে মানে নো লেটার দেন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। কত কিলোমিটার মহাসড়ক স্যার এরকম খারাপ অবস্থায় আছে, এরকম কোনো তথ্য আছে? এই ইয়ে কি বলে কি বলে চিফ ইঞ্জিনিয়ার রোডস এন্ড হাইওয়েজ, স্যার আমরা ধারণা করি স্যার 1500 কিলোমিটারের মতো আমাদের লাগবে। তো এটা স্যার আমরা যেরকম ন্যাশনাল হাইওয়েগুলি প্রাইভেটাইজ করবো, যেগুলি আরেকটু পরে করা যায়। আপনি যেহেতু আজকে কিছু গাইডেন্স দিয়েছেন, আমরা সেইভাবে স্যারের কাছে পাঠাবো। এটা স্যার ফিগারটা কমে আসবে। আমরা প্রায়োরিটাইজ করবো না এখন প্রাথমিকভাবে। তো এইভাবে কিলোমিটার কি হচ্ছে ইমিডিয়েট সংস্কার? না সব মিলাই হয়তো এর মধ্যে হয়তো এর মধ্যে কত দিনে শেষ হবে স্যার? আমি বলতেছি তো আছে ওইটাও আজকে ওই রাস্তাটাও আলাপ করছে, ওই রাস্তাতেও ওই যে ইয়ের সমস্যা আছে, ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা আছে, ওটা আমরা করতেছি। জমির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে যশোর সিলেদার রোডে কিন্তু প্রতিদিন মানববন্ধন আছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি। না, জনের ন্যায্য মূল্য কি? না, জনের ন্যায্য মূল্য মানেটা কি? জমির মূল্য তো আমরা 3 গুণ মূল্য দিই। মূল ঘটনা আছে যে জমির রাস্তার ধারে, সড়কের ধারে জমির যে মানে রেট ছিল 90,000 টাকা, সেটা থেকে 3 গুণ ছাড় আপনারা দেবেন, কিন্তু এটার মূল্য বর্তমান মূল্য 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকা। তো না শোনেন, আপনি একটা জিনিসটা বুঝতে হবে, মূল্য হচ্ছে 50। আপনি শুনেন এইসব, এটা একটু বুঝতে চেষ্টা করতে হবে যে আমাদের দেশে রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এটার একটা মূল কারণ হচ্ছে যে ভূমি অধিগ্রহণের ব্যয়। তো বুঝতে পারছেন? তো ওই জন্য আপনি ওই যে ন্যায্য মূল্য যেটা কি, আমাদের তো একটা মৌজা রেট আছে, মৌজা রেট থেকে 3 গুণ। আর আপনি যদি বলেন যে বাজার মূল্যটা ডিটারমিন করবে কে? আপনি বলবেন যে আমার জমির দাম 1 কোটি টাকা, আমি তো প্রত্যেকদিন ওদের এগুলো ফেরত পাঠাই। আমি তো মনে হয় বেশি দেওয়া হচ্ছে। ওই যে ওকে জিজ্ঞেস করে কই আমার কোথায় কিরা বলে যে এপিএস টুঙ্গিপাড়া না কোথায় যেন একটা জমির দেখলাম যে 1 বিঘা 5 কোটি টাকা করে। তারপরে আবার বললো যে ওখানে নাকি বিল্ডিং আছে, তারপরে ওখানে নাকি গাছ আছে। তারপরে আমি দেখলাম কোথায় গাছ হলে বিল্ডিং কোথায়, আর বিল্ডিং হলে গাছ কোথায়, এই সামান্য জায়গার মধ্যে। তো ওই জন্য এই যে আপনাদের যেগুলো এই যে জমির ব্যাপারে যেটা বলা হয়, জমি অধিগ্রহণের জন্য আসলে যা দেওয়া দরকার তার থেকে বেশি দেওয়া হচ্ছে টাকা। স্যার এই 1500 কিলোমিটার কবে থেকে শুরু করবে আর আনুমানিক কত দিনে শেষ হবে? এইটা তো বললাম যে 1500 কিলোমিটারের মধ্যে ওনারা এটা প্রায়োরিটাইজ করবেন, কোনটা আমরা করব। এটা আগামী 15 দিনের মধ্যে আমরা আরেকটা মিটিং করব, সেই মিটিং ডিসাইড করব। এবং এইটা কিন্তু ওই যে ইমিডিয়েটলি হবে, এই যেটা বললাম যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ আমরা কমপ্লিট করব। এলজিডির হিসাবটা পাওয়া যাবে? এলজিডির হিসাবটা কোথায়? এলজিডির চিফ ইঞ্জিনিয়ার বলো। স্যার আমাদের স্যার টোটাল রাস্তা স্যার এলজিডিতে 4,11,000 কিলোমিটার, এটা হলো টোটাল রাস্তা। এর ভিতরে আমাদের পাকা রাস্তা আছে 1,60,000। আমরা প্রতি বছরে এটা মেরামতের জন্য 3,000 থেকে 3,200 কোটি টাকা বরাদ্দ পাই। এবছর আমরা 3,200 কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং এটা আমাদের একটা বাজেট আছে, এটাতে আমরা আমাদের হয়তো 10,000 থেকে 10,000 থেকে 12,000 কিলোমিটার রাস্তা আমরা এই জায়গাতে মেরামত করব। মানে খারাপ অবস্থায় কত আছে? খারাপ অবস্থায় আমাদের সিস্টেমটা হলো, আমরা যে বরাদ্দটা পেয়েছি এই বরাদ্দটা আমরা জেলার যে রাস্তার লেন্থ আছে, টোটাল লেন্থ যে জেলার রাস্তার লেন্থ। আরে সেটা না, তোমাকে জিজ্ঞেস করছে যে এই যে যেরকম বললো তোমার কতটা রাস্তা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কোনো হিসাব আছে নাকি? এটা হিসাব আছে স্যার, এটা আমরা বরাদ্দটা আমরা জেলাতে দিয়ে দিই, জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বরাদ্দটা দিই, সেই বরাদ্দটা ওই জেলার রাস্তার সংখ্যার উপরে বা কিলোমিটার। আমি ওনার প্রশ্নটাই আসছে, আমাদের কিন্তু এই অ্যাসেসমেন্ট জেলা থেকে যেহেতু আমাদের রাস্তার সংখ্যা অনেক, মানে এখনো হয় নাই আর কি, এখনো ওরা এটা স্যার চলছে আর কি, আমাদের চলছে এবং এই মাসের মধ্যে আমাদের এই আমরা আগামী সপ্তাহে আগামী 15 দিন পরের মধ্যে যে মিটিং হবে সেই মিটিং এর তথ্য নিয়ে আসবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর ওই যে একটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি,
কষ্টের, আমাদের যে কষ্টের এটা বেশি, তো এই জন্য আমরা ওই যে যেরকম আমাদের এই পিডব্লিউডির যে শিডিউল সেটাও বেশি, সেটাও রিভিউ করতেছি। আমরা এই যে রাস্তার যে এস্টিমেট করে সেই এস্টিমেটটা আমরা রিভিউ করতেছি। আমাদের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর শেখ মহিউদ্দিনের নেতৃত্বে আমরা সবাইকে মিলে একটা ইয়ে করব, এবং এই যে রাস্তার যে খরচ কিভাবে কমানো যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেবো। যেটা আছে সেটা কি বেশি মনে করছেন স্যার? হ্যাঁ, এটা হ্যাঁ অবশ্যই বেশি। ঠিক আছে, আমাদের ধারণা, কিন্তু ওনাদের কমিটি আরও ডিটেল ইনভেস্টিগেশন করবেন। না, একটা আমার ধারণা আর কি, যে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা, আমি তো ইঞ্জিনিয়ার না, কিন্তু এটা আরও ডিটেল পরীক্ষা করা দরকার, কিন্তু এটা পরীক্ষা করবেন ওনারা। ঠিক আছে, না আমরা হচ্ছে গুণগত মান অক্ষুণ্ণ রেখেই আমরা যখন বলি যে খরচ কমানো, এটা হচ্ছে ইয়ে না, মানে গুণগত মানে কম্প্রোমাইজ না করে কিভাবে করা যায় সেটাই ওনার কমিটি দেখবেন। এখন ওনার বিশ্ববিদ্যালয়ের লোক থাকবেন, তারপরে লোকাল গভর্নমেন্টের লোক থাকবেন, যারা সংশ্লিষ্ট যারা সিটি কর্পোরেশনের লোক থাকবেন, তারপরে কি বলে যে ওই যে এক্সপার্টরা থাকবেন, করে আমরা দেখবো এটা। থ্যাংক ইউ।